গল্প তোমার কণ্ঠ আমারের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘাটবাবু। শুরু হচ্ছে আজকের গল্প ঘাটবাবু। রাত কটা বাজে তার ঠিক নেই। অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর গুটিসুটি মেরে শুয়ে আছে আর কুই কুই শব্দ করছে। বাসু হালদার চেঁচিয়ে উঠল, আরে যা যা যা, এখান থেকে যা। যদিও সে ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না। এই বৃষ্টির মধ্যেই যাবেই বা কোথায়। বাসু হালদার জানালা দিয়ে আকাশের দিকে তাকালো একবার। বৃষ্টি থামবার কোনো লক্ষণই নেই। আজ আর কেউ আসবে বলেও মনে হয় না। বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময়ই মুখিয়া ডোমটা এসে এক শিলিম গাঁজা সেজে এনে বলেছিল, একটু পেশাদ করে দেবো নাকি বড়বাবু? মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা খুব মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউই। শুধু মুখিয়ায় তাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যেন কোথাও চলে গেছে। এই সময় এক ছিলিম গাঁজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মফস্বল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডক্টরের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির 2 টাকা ফি আদায় করা। তার একটা পা ল্যাংড়া। জীবনে আর কোনো চাকরিই জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকেই বাসু হালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের এই ঘরটাতে পড়ে থাকতে হয়। একটা পেট চলেও যায়। এইরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতিই ছিল না। কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের অবস্থা যখন তখন, যে কোনো সময়ে এসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না। এই মাঝরাত্রিরেও এসে হাজির হয়। আর তখন যদি বাসু হালদারকে না পায়, বাসু হালদার একটা বিড়ি জ্বালালো। চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুম যে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। যদি মুখিয়াটাও থাকতো এ সময়ে। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি বল। হরি, হরি বল। তাহলে চেয়ারম্যানের মা গত হয়েছেন। আরে কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের। এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেনি। চিতা জ্বলবে কি করে সে খেয়ালও নেই। যাই হোক, ওরা বড়লোক, বেশ খরচা করবে মনে হয়। কিন্তু তাতে কি, বাসু হালদারের কি আর কিছু জুটবে? বাসু হালদার ঘর থেকে বেরোনোর আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে। বাসু হালদার বুঝলো এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়। তাহলে সঙ্গে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম। তাহলে আর ব্যস্ততা দেখিয়ে লাভ নেই। সে নিজের টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল।
ওরা কেউই এলো না। আর কোনো সারা শব্দও পাওয়া গেল না। কৌতূহলে বাসু হালদার নিজেই বেরিয়ে এলো। বৃষ্টি আকস্মাৎ ধরে এসেছে, আকাশে গুঁড়ি গুঁড়ি করে পড়ছে। তবে আর বেশিক্ষণ চলবে বলে মনে হয় না। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ চালাতে শুরু করেছে। বাসু হালদার একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললে, ডোম টোম কাউকে তো দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। বাসু হালদার ভুরু কুঁচকে বললে, ব্যবস্থা করে নিচ্ছি মানে? মরার রেজিস্ট্রি করতে হবে তো নাকি? মরা রেজিস্ট্রি? সে আবার কি? বা যে কোনো মরা আপনি নিজেই পুড়িয়ে ফেলবেন? এটা কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটা এক মুহূর্ত কিছু চিন্তা করে বলল, ঠিক আছে, রেজিস্ট্রি করে নিন। ক টাকা লাগবে? লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা 10 টাকার নোট বের করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলালো। কেউই তার চেনা নয়। এইরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক। বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। এক যুবতী মেয়ের মুখখানা দেখা যাচ্ছে। শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়া মায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। বাসু হালদার জিজ্ঞাসা করলো, কি হয়েছিল? কলেরা। হঠাৎ, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। আরে, লোকটি খুব দুঃখের ভাব নিয়ে কথাগুলি বলল। তারপর 10 টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বলল, নিন, বৃষ্টি ধরে এসেছে, চটপট কাজ সেরে ফেলি। বাসু হালদার বলল, ডোব না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা নাকি? ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো। বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল, কই দেখি ডাক্তারের সার্টিফিকেট দেখান। যে লোকটা এগিয়ে এসে কথা বলছিল সে যেন একটু চমকে গেল। তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কি রে, ডাক্তারের সার্টিফিকেট কেন কার কাছে রাখলি রে? একজন বলল, সেটা তো বোধহয় ফেলে এসেছি। বাসু হালদার কড়া হয়ে বলল, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? নিশ্চয়ই। আপনি এই 20 টাকাটা রাখুন না। টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখি। আর একজন পকেটে হাত দিয়ে বলল, ও, এই তো সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বের করে দিল। তাতে কিছু একটা লেখা ছিল। এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না। জলে ভিজে গেছে, কি করব? তা বললে তো চলবে না। রোগী কিসে মরলো সেটা তো খাতায় লিখতে হবে। বললাম তো কলেরায়। আপনার মুখে কথাই তো হবে না, ডাক্তারের লেখা চাই। লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে দুখানা নোট গুজে দিয়ে বলল, কেন আর ঝামেলা করবেন? খাতায় যা কিছুটা লিখে দিন না। বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বলল, না না, ওইসব চলবে না। বাসু হালদারের মানে লেগেছে। সে এই ঘাটের বড় বাবু। তার একটা মাত্র পেট। সে টাকা পয়সার পরোয়া করে না, আর তাকে ঘুষ দিতে আসা। বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল। তারপরই একটা আর্ত চিৎকার করে ফেলল সে। দেখি দেখি। মৃত যুবতীর বুক ও সারা শরীরে
রক্ত জমাট বাঁধা, বুক ও পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখলো কেউ তাকে মারছে না। তখন সে আস্তে আস্তে মুখ থেকে হাত সরালো, তাকিয়ে দেখলো আর কেউ নেই কোথাও। লোকগুলো দৌড়ে পালিয়ে গিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টির রাতে গোপনে গোপনে উড়িয়ে ফেলার চেষ্টায় ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত, তাহলে বাসু হালদার কিছুই জানতে পারত না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে। সে দুটো যেন কাকড়া বিছে। ছুঁতেও ভয় করলো বাসু হালদারের। তাড়াতাড়ি সে মৃতদেহের ওপর কম্বলটা টেনে নিল আবার। এরপরেই বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালিয়ে যেতে। এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত, তাহলে বাসু হালদার তাই করত। কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে খোঁড়া পায়ে সে কত দূরেই বা দৌড়ে যাবে? পালাবেই বা কোথায়? তাছাড়া সে পালাবেই বা কেন? সে তো কোনো দোষ করেনি। আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া। খুনের মরা কারা ফেলে রেখে গেছে শ্মশানে, পুলিশই এখন এর দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে একা যাবেই বা কি করে? এখান থেকে আধ মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাতে সেখানে কোন রিক্সাওয়ালাই বা বসে থাকবে? কিন্তু এখন কি করা যায় ভেবে পাচ্ছে না বাসু হালদার। ভয় ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাসু হালদারের ঘোর ভাঙলো একটা কুকুরের কুই কুই শব্দে। কুকুরটি মৃতদেহের কাছে এসে গন্ধ শুকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল। হুস হুস। কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায়, তাহলে কেলেঙ্কারি। বাসু হালদার কুকুরটাকে একটা চেলা কাঠ ছুঁড়ে মারল। তবে সে একটু দূরে সরে গেল। শ্মশানে বাসু হালদার বহু রাত একা কাটিয়েছে, কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি। বাসু হালদার মৃতদেহটির দিকে আর একবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছু বোঝা যায় না। ফুটফুটে একটি যুবতীর মুখ, যেন একবার ডাকলেই সে জেগে উঠবে। এখন তো এই মরা ফেলে পুলিশ ডাক্তার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কুকুরে যদি মরা টেনে নিয়ে যায়, তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে তা ভগবানই জানে। যে লোকগুলো মৃতদেহ এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তাদের সঠিক হদিশ কিছুই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজ্ঞাতেই বাসু হালদার হাত বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে গেল। ফর্সা সরল মুখখানা। এরকম কোন সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো আসেনি বাসু হালদার। যদি মেয়েটি জীবিত থাকতো,
তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচিয়ে উঠতো না? আচ্ছা, সত্যি যদি তাই হয়, বাসু হালদারের উপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে, সে যত ইচ্ছে রাগ করুক, তবু যেন মেয়েটা বেঁচে ওঠে। এইরকম একটা সুন্দর মেয়েকে যে কোন পাষণ্ড খুন করেছে তা জানতে ইচ্ছে হলো বাসু হালদারের। বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখলো। কি নরম স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজতে তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, এতক্ষণ তো ঘুমালে, জেগে ওঠো। নিজেই হাসলো বাসু হালদার। এও কি কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। শুধু একে খুনই করেনি, কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে দিয়েছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী, যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না। একটা চুমু খেলে, একে একটা চুমু খেলে কি সে রাগ করবে? এই চিন্তায় বাসু হালদার এমন উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। তখন মেয়েটি ফিস ফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার। সোনাবাড়ি গ্রামের রতননাগ আমার খুন করেছে। তুমি একটু দেখো। ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গোঁ গোঁ শব্দ করতে লাগলো। অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করেছিল, রতন নাগ, সোনাবাড়ি রতন নাগ। পুলিশ রতন নাগকে গ্রেপ্তার করে তাকে স্বীকারোক্তি আদায় করবার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়েছিল। শুনছিলেন ঘাটবাবু। এই গল্পে ঘাটবাবু, মুখিয়া ডোম ও অন্যান্য চরিত্রে আমি অনিকেত, অঞ্জলি সরকার, সহেলি মণ্ডল। গল্পটি কেমন লাগলেও লিখে জানান কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গল্প তোমার, কণ্ঠ আমার।